100 ডে সায়েন্স জিকে চ্যালেঞ্জের আজকে অষ্টম দিনে আমরা জনন চ্যাপ্টারটি এআই টিচারের মাধ্যমে বুঝে নেব এবং সম্পূর্ণ ডিটেল ক্লাসটি করব এবং সাথেই অতি গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় আসা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তর সলভ করব, যা তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেক মজবুত করে তুলবে। কাজেই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। সবাইকে স্বাগতম আমাদের স্টাডি গাইড চ্যানেলের আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে। সামনেই পরীক্ষা, আর জীবনবিজ্ঞানের সবচেয়ে ট্রিকি অথচ স্কোরিং চ্যাপ্টারগুলোর একটা হলো জনন বা রিপ্রোডাকশন। আজ আমরা এই চ্যাপ্টারের একদম গভীরে যাব, প্রতিটি কনসেপ্ট এমনভাবে ডিকোড করব যাতে পরীক্ষার হলে যে কোনো প্রশ্ন দেখলে উত্তরটা চোখের সামনে ভেসে ওঠে। তো চলো শুরু করা যাক। আজকের আলোচনাকে আমরা মূলত 4টা ব্লকে ভাগ করেছি। প্রথমে পুরুষ ও নারী জননতন্ত্র, এরপর নিষেকের ধাপ ও গর্ভাবস্থা, তারপর ক্রোমোজোম ও লিঙ্গ নির্ধারণ এবং শেষে প্রজনন স্বাস্থ্য ও প্রযুক্তি। তো একদম বেসিক থেকে শুরু করা যাক। জনন বা রিপ্রোডাকশন আসলে কি? খুব সহজ ভাষায় এটা হলো সেই বায়োলজিক্যাল প্রসেস যার মাধ্যমে কোনো জীব তার নিজের মতো নতুন বংশধর তৈরি করে। ভাবতো, এই একটা প্রসেস না থাকলে পৃথিবীতে কোনো প্রাণীরই অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হতো না। এটাই জীবনের কন্টিনিউটি ধরে রাখার মাস্টার কি। আমাদের প্রথম পর্ব জননতন্ত্র, পুরুষ ও নারী। পরীক্ষার জন্য নারী ও পুরুষ জননতন্ত্রের এই পার্থক্যগুলো একদম ছোটস্থ রাখা চাই। পাশাপাশি তুলনা করলে কিন্তু ব্যাপারটা খুবই সোজা। পুরুষদের প্রধান জননাঙ্গ হল অন্ডকোষ বা টেস্টিস, আর প্রধান হরমোন হল টেস্টোস্টেরন। অন্যদিকে নারীদের প্রধান অঙ্গ ডিম্বাশয় বা ওভারি, আর হরমোন হল ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। আরেকটা জিনিস, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। পুরুষদের ক্ষেত্রে একে বলে ভ্যাসেক্টমি, আর নারীদের ক্ষেত্রে টিউবার লিগেশন। এই স্লাইডটা কিন্তু এমসিকিউ এর জন্য একেবারে গোল্ড মাইন। এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। পুরুষ দেহে তৈরি হওয়া শুক্রাণু বা স্পার্ম হল মানব দেহের সবচেয়ে ছোট কোষ, কিন্তু এরা একা একা কিছুই করতে পারে না। অন্ডকোষের লেডি কোষ থেকে রিলিজ হয় টেস্টোস্টেরন হরমোন, যা শারীরিক পরিবর্তনের জন্য দায়ী। আর এই শুক্রাণুগুলোকে রীতিমতো খাইয়ে দাইয়ে বড় করে তোলে সার্টোলি কোষ। এরাই পুষ্টি যোগায়, আর ঠিক এই কারণে সার্টোলি কোষগুলোকে বলা হয় নার্ভ সেল। নামটার সাথে কিন্তু কাজটা মিলে যাচ্ছে, তাই না? 28, হ্যাঁ, সংখ্যাটা মাথায় একেবারে সেট করে নাও। নারীদের মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলের গড় সময়কাল হলো এই 28 দিন। মাল্টিপল চয়েস প্রশ্নে এই ফিগারটা যে কতবার এসেছে তার কোনো হিসাব নেই। এখন এই 28 দিনের সাইকেলের ঠিক মাঝখানে, মানে 14তম দিনে একটা দারুণ ঘটনা ঘটে। আমাদের মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে হঠাৎ করে এলএইচ হরমোনের ক্ষরণ বেড়ে যায়, আর এই হরমোনের সিগন্যালে ডিম্বাশয় থেকে রিলিজ হয় ডিম্বাণু। এই প্রসেসটাকেই আমরা বলি ওভিউলেশন বা ডিম্বোৎসর্গ। এখানে পিটুইটারি গ্রন্থি, এলএইচ হরমোন আর ডিম্বাশয়, এই তিনটের কানেকশনটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে। আমাদের তৃতীয় পর্ব নিষেকের ধাপ ও গর্ভাবস্থা। চলো দেখি এই অঙ্গগুলো কিভাবে এক হয়ে নতুন একটা জীবনের সূচনা করে। পুরো সিকোয়েন্সটা 3টে সিম্পল ধাপে ঘটে। 1, ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীতে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন, যাকে আমরা বলি নিষেক বা ফার্টিলাইজেশন। 2, নিষেকের ফলে তৈরি হয় জাইগোট, যা হলো জীবনের একদম প্রথম কোষ। আর 3, এই জাইগোটটা ধীরে ধীরে বিভাজিত হয়ে একটা ভ্রূণ বা এমব্রায়ো তৈরি করে, যা জরায়ুর দেওয়ালে গিয়ে শক্ত হয়ে আটকে যায়। একে বলে ইমপ্লান্টেশন বা ভ্রূণ রোপণ। মেমোরিতে লক করে নেয়ার মতো আরও একটা সংখ্যা দিচ্ছি, 280। মানবদেহে গর্ভাবস্থার স্বাভাবিক সময়কাল হল 280 দিন, বা হিসাব করলে দাঁড়ায় প্রায় 40 সপ্তাহ। এটাও কিন্তু এক্সামের জন্য আরেকটা মাস্ট নো ইনফরমেশন। গর্ভাবস্থার এই সময়টাতে ভ্রূণ বেঁচে থাকে কিভাবে? উত্তর হল প্ল্যাসেন্টা বা অমরা, যা মায়ের শরীর থেকে সরাসরি খাদ্য আর অক্সিজেন সাপ্লাই দেয়। আর গর্ভাবস্থার প্রথম 3 মাস কিন্তু খুবই ক্রিটিক্যাল, কারণ তখন শিশুর মস্তিষ্ক আর স্নায়ু তৈরি হয়। এই জন্য মাকে অবশ্যই ফলিক অ্যাসিড নিতে হয়। আর এই পুরো প্রেগন্যান্সি জার্নিটাকে সেফ রাখতে আলটিমেট প্রোটেক্টরের কাজ করে প্রোজেস্টেরন হরমোন। একে প্রেগন্যান্সি হরমোনও বলা হয়। সন্তান জন্মের মুহূর্তটা বায়োলজিক্যালি দারুণ কমপ্লেক্স। জরায়ুর তীব্র সংকোচন ঘটিয়ে প্রসব প্রক্রিয়ায় সাহায্য করে অক্সিটোসিন হরমোন।
জন্মের ঠিক পরপরই যখন নাড়ি কাটা হয় শিশুর রক্তে হঠাৎ করে কার্বন ডাইঅক্সাইডের লেভেল বেড়ে যায় আর ওই ধাক্কাতেই শিশু তার জীবনের প্রথম শ্বাস নেয়, কেঁদে ওঠে। এরপর মায়ের শরীরে মাতৃদুগ্ধ উৎপাদনে সাহায্য করে প্রোল্যাক্টিন হরমোন। এক্সামের জন্য এই প্রত্যেকটা হরমোন আর তাদের ফাংশন ঠিক এভাবেই ম্যাপ করে মনে রাখবে। এবার আসি তৃতীয় পর্বে, ক্রোমোজোম ও লিঙ্গ নির্ধারণ। এবার চলো মাইক্রোস্কোপিক লেভেলে, মানে জেনেটিক্সের দুনিয়া একটু উকি দিই। আমাদের প্রতিটি সাধারণ কোষে ক্রোমোজোম থাকে মোট 46টি বা 23 জোড়া। এর মধ্যে সিংহভাগ মানে 44টি হলো অটোজোম, যা আমাদের বডি স্ট্রাকচার তৈরি করে, আর বাকি মাত্র 2টি হলো সেক্স ক্রোমোজোম। তবে ক্যাচটা হলো সাধারণ কোষে 46টি ক্রোমোজোম থাকলেও গ্যামিট অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণুতে কিন্তু এর ঠিক অর্ধেক থাকে, মানে মাত্র 23টি। তাহলে লিঙ্গ নির্ধারণের ম্যাথটা ঠিক কেমন? খুব সিম্পল। নারীদের সেক্স ক্রোমোজোম হল XX, তাই তাদের ডিম্বাণু সবসময় কেবল X ক্রোমোজোমই ক্যারি করে। অন্যদিকে পুরুষদের ক্রোমোজোম হল XY, তাই তাদের শুক্রাণু নিষেকের সময় X অথবা Y যে কোনো একটা ক্রোমোজোম দিতে পারে। আর ঠিক এই গাণিতিক হিসাবটার কারণেই একটা কথা একেবারে ধ্রুব সত্য, শিশুর লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান। কারণ মায়ের কাছ থেকে তো সবসময় এক্স আসছেই। পিতার ওয়াই ক্রোমোজোমযুক্ত শুক্রাণু যদি ডিম্বাণুকে নিষিক্ত করে, কেবল তখনই সন্তান ছেলে হবে। এই বায়োলজিক্যাল ফ্যাক্টটা পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে জানতে চাওয়া হয়। আমাদের চতুর্থ এবং শেষ পর্ব, প্রজনন স্বাস্থ্য ও প্রযুক্তি। মেডিকেল সায়েন্স এখন অনেক দূরে গিয়েছে। যেমন ধরো, হরমোনের ঘাটতিজনিত বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটি দূর করতে এখন ব্যবহার হচ্ছে IVF বা ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেখানে নিষেকের কাজটা শরীরের বাইরে ল্যাবরেটরিতে করা হয়। আবার মাতৃগর্ভের ভেতরে থাকা শিশুর কোনো জিনগত ত্রুটি, যেমন ডাউন সিনড্রোম আছে কিনা, তা জন্মের আগেই ডিটেক্ট করা যায় জন্মপূর্ব স্ক্রিনিং বা অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে। বাইরের সলিউশন আর ভেতরের স্ক্রিনিং দুটোর পার্থক্য কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। প্রজনন সম্পর্কিত কিছু রোগ আর জীবাণুর নাম এবার ঝালিয়ে নেওয়া যাক। এই চারটার একটা মেন্টাল স্ক্রিনশট নিয়ে নাও। ব্যাকটেরিয়াজনিত রোগ হল সিফিলিস আর গনোরিয়া, আর সিফিলিসের ব্যাকটেরিয়াটার নাম ট্রেপোনেমা পালিডুম। ভাইরাসজনিত রোগের মধ্যে সবচেয়ে পরিচিত হল HIV-র কারণে হওয়া এইডস, আর ক্যান্সারের ক্ষেত্রে জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে মেয়েদের HPV টিকা নেওয়াটা এখন একদম ম্যান্ডেটরি। সাথে বেসিক হাইজিন তো মেনটেন করতেই হবে। আজকের এক্সপ্লেনারটা শেষ করার আগে তোমাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যাই। IVF বা জন্মপূর্ব স্ক্রিনিংয়ের মতো প্রজনন প্রযুক্তির এই যে এত অভাবনীয় অগ্রগতি, এগুলো ভবিষ্যতে আমাদের মানব জীবনের বায়োলজিকে ঠিক কতটা বদলে দেবে বলে তোমরা মনে করো? আশা করছি আজকের এই ইনফরমেশনগুলো তোমাদের এক্সাম প্রিপারেশনে দারুণ বুস্ট দেবে। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। দেখা হবে পরের এক্সপ্লেনারে। আজকের এই স্পেশাল ক্লাসটিতে জনন চ্যাপ্টারটি আমরা অতি সুন্দরভাবে কমপ্লিট করছি। তো চলো শুরু করা যাক। জনন বা রিপ্রোডাকশান হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার নিজের বংশধর তৈরি করে এবং পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে। চাকরির পরীক্ষার জন্য এই অধ্যায়টিকে কয়েকটি সহজ ধাপে ভাগ করে আলোচনা করা হলো। প্রথম পর্বে আছে পুরুষ জননতন্ত্র বা মেল রিপ্রোডাকটিভ সিস্টেম। পুরুষদের জননতন্ত্রের প্রধান কাজ হলো শুক্রাণু বা স্পার্ম তৈরি করা। প্রধান অঙ্গ, পুরুষ জননতন্ত্রের প্রধান অঙ্গ হলো অন্ডকোষ বা টেস্টিস। এখানে পুরুষদের জননকোষ বা শুক্রাণু উৎপন্ন হয়। শুক্রাণু মানবদেহের সবচেয়ে ছোট কোষ। মানবদেহের সবচেয়ে ছোট কোষ হলো শুক্রাণু। প্রধান হরমোন, পুরুষদের প্রধান জনন হরমোন হলো টেস্টোস্টেরন। এটি অন্ডকোষের লেডিক কোষ থেকে নিঃসৃত হয়। ছেলেদের গলার স্বর ভারী হওয়া এবং পেশিবহুল শরীরের জন্য এই হরমোন দায়ী। পুষ্টি প্রদান, সদ্য তৈরি হওয়া শুক্রাণুকে পুষ্টি যোগায় অন্ডকোষের ভিতরে থাকা সাটরলি কোষ, তাই এদের নার্স সেল বলা হয়। পুষ্টি প্রদান, সদ্য তৈরি হওয়া শুক্রাণুগুলিকে পুষ্টি যোগায় অন্ডকোষের ভিতরে থাকা সাটরলি কোষ, তাই এদের নার্স সেল বলা হয়। সাটরলি কোষকে নার্স সেল বলা হয়। জন্ম নিয়ন্ত্রণ, পুরুষদের স্থায়ী গর্ভনিরোধক পদ্ধতিকে বলা হয় ভ্যাসেকটমি।
এই পদ্ধতিতে শুক্রনালী কেটে বেঁধে দেওয়া হয়, ফলে শুক্রাণু বাইরে আসতে পারে না। দ্বিতীয় পর্বে আছে নারী জননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। নারী জননতন্ত্রের প্রধান কাজ ডিম্বাণু তৈরি করা এবং ভ্রূণকে বড় করে তোলা। প্রধান অঙ্গ, মহিলাদের প্রধান জনন অঙ্গ হলো ডিম্বাশয় বা ওভরি। এখান থেকেই মহিলাদের জননকোষ অর্থাৎ ডিম্বাণু বা ওভাম উৎপন্ন হয়। প্রধান হরমোন, মহিলাদের শরীরের প্রধান দুটি জনন হরমোন থাকে। প্রথমটি হলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। মাসিক চক্র ও ডিম্বোৎসর্গ, নারীদের মাসিক চক্রের গড় সময়কাল 28 দিন। এই চক্রের মাঝামাঝি সময়ে প্রায় 14তম দিনে পিটুইটারি গ্রন্থি থেকে আসা LH হরমোন বা লিউটিনাইজিং হরমোন এর প্রভাবে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরিয়ে আসে। এই ঘটনাকে বলা হয় ওভুলেশন। জন্ম নিয়ন্ত্রণ, নারীদের স্থায়ী গর্ভনিরোধক পদ্ধতিকে বলা হয় টিউবাল লিগেশন। গর্ভনিরোধ পদ্ধতিকে বলা হয় টিউবাল লিগেশন নারীদের ক্ষেত্রে। এই পদ্ধতিতে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব কেটে বেঁধে দেওয়া হয়। ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব কেটে বেঁধে দেওয়া হয়। তৃতীয় পর্বে আছে নিষেকের গল্প বা শুক্রাণু ও ডিম্বাণুর মিলন। কিভাবে একটি নতুন জীবের সূচনা হয় তা পর্যায়ক্রমে জেনে নেওয়া যাক। প্রথম পর্বে নিষেক বা ফার্টিলাইজেশন। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে নিষেক বলে। মহিলাদের শরীরের ডিম্বনালীতে বা ফ্যালোপিয়ান টিউবে এই মিলন ঘটে। দ্বিতীয় পর্বে জাইগোট তৈরি। শুক্রাণু ও ডিম্বাণু মিলনে যে একটি মাত্র কোষ তৈরি করে তাকে জাইগোট বলে। এটি মানব জীবনের প্রথম কোষ। 3 নম্বর ধাপে ভ্রূণ রোপণ। জাইগোটটি ধীরে ধীরে বিভাজিত হয়ে একটি ভ্রূণে পরিণত হয় এবং নিষেকের কয়েকদিন পর তা জরায়ু বা ইউট্রাস দেওয়ালে এসে আটকে যায়। জরায়ুর প্রধান কাজই হলো ভ্রূণকে সুরক্ষিতভাবে ধারণ করা। চতুর্থ পর্বে আমরা গর্ভাবস্থা ও শিশুর জন্ম সম্পর্কে জানব। গর্ভাবস্থার সময়কাল, মানব দেহে গর্ভাবস্থার স্বাভাবিক সময়কাল 280 দিন বা প্রায় 40 সপ্তাহ। পুষ্টি সরবরাহ, মাতৃজঠরে থাকা অবস্থায় ভ্রূণ মায়ের শরীর থেকে সরাসরি খাদ্য ও অক্সিজেন পায় প্লাসেন্টা ও বা অমরা নামক গ্রন্থি থেকে। অঙ্গ গঠন ও যত্ন, গর্ভাবস্থায় প্রথম 3 মাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়েই শিশুর স্নায়ু, মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গের গঠন শুরু হয়। এই সময়ে ভ্রূণের স্নায়ু ও মস্তিষ্কে সঠিক বিকাশের জন্য মাকে পুষ্টিকর খাদ্যের পাশাপাশি ফলিক অ্যাসিড খেতে দেওয়া হয়। গর্ভাবস্থা সুরক্ষিত রাখতে প্রোজেস্টেরন হরমোন সবচেয়ে বড় ভূমিকা নেয়। শিশুর জন্ম, সন্তান প্রসবের সময় জরায়ুর তীব্র সংকোচন ঘটাতে সাহায্য করে অক্সিটোসিন হরমোন। জন্মের পর নাড়ি কাটার ফলে শিশুর রক্তে CO2 বা কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায়, যার ধাক্কায় শিশু তার জীবনের প্রথম শ্বাস নেয় এবং কেঁদে ওঠে। মাতৃদুগ্ধ, জন্মের পর শিশুর পুষ্টির জন্য মায়ের স্তনগ্রন্থিতে দুধ উৎপাদনে সাহায্য করে প্রোল্যাক্টিন নামক হরমোন। ক্রোমোজোম ও লিঙ্গ নির্ধারণ, ক্রোমোজোমের হিসাব, মানুষের প্রতিটি কোষে মোট 46টি বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে 44টি বা 22 জোড়া হলো অটোজোম বা দেহ গঠনকারী এবং বাকি 2টি বা 1 জোড়া হলো সেক্স ক্রোমোজোম। গ্যামিটে ক্রোমোজোম সংখ্যা, সাধারণ কোষে 46টি ক্রোমোজোম থাকলেও জনন কোষে বা গ্যামিটে অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণুতে তার অর্ধেক অর্থাৎ 23টি ক্রোমোজোম থাকে। লিঙ্গ নির্ধারণ, মহিলাদের সেক্স ক্রোমোজোম হলো XX এবং পুরুষদের X ও Y, অর্থাৎ মায়ের ডিম্বাণুতে সবসময় X ক্রোমোজোম থাকে, কিন্তু পিতার শুক্রাণুতে X বা Y যে কোনো একটি থাকতে পারে। পিতার Y ক্রোমোজোম যুক্ত শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করলে তবে সন্তান ছেলে হয়, অর্থাৎ শিশুর লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান।
6 নম্বর পর্বে আমরা দেখব প্রজনন স্বাস্থ্য, রোগ ও প্রযুক্তি। বন্ধ্যাত্ব ও আইভিএফ। শরীরের সঠিক মাত্রায় হরমোনের ঘাটতি থাকলে সন্তান উৎপাদনের সমস্যা বা বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। সেক্ষেত্রে টেস্ট টিউব বেবি বা আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতির সাহায্য নেওয়া হয়। এতে ল্যাবরেটরিতে শরীরের বাইরে নিষেক ঘটানো হয়। জেনেটিক রোগ নির্ণয়। গর্ভস্থ শিশুর কোনো জিনগত ত্রুটি বা ডাউন সিনড্রোম আছে কিনা তা জানতে জন্মপূর্ব স্ক্রিনিং বা প্রিনেটাল স্ক্রিনিং বা অ্যামনিওসেন্টেসিস করা হয়। বিভিন্ন যৌন বাহিত রোগ বা এসটিডি, সেক্সুয়াল ট্রানজিট ডিসঅর্ডার। ব্যাকটেরিয়া ঘটিত রোগ একটির নাম হলো সিফিলিস, এর জীবাণুটির নাম হলো ট্রিপোনিমা প্যালেডিয়াম। আর গনোরিয়া। ভাইরাস গঠিত একটি রোগের নাম হলো এইডস বা এইচআইভি ভাইরাসের কারণে হয় এইডস রোগ। ক্যান্সার ও টিকা। মহিলাদের জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার প্রধানত এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণে হয়। এর থেকে বাঁচতে আগে থেকেই এইচপিভি টিকা নেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া সুস্থ প্রজনন স্বাস্থ্যের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বাধ্যতামূলক। 10th স্ট্যান্ডার্ড লেভেলের সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতিতে জনন বা রিপ্রোডাকশন চ্যাপ্টারটির গুরুত্ব অপরিসীম। আমার দেওয়া এই 40টি অতি গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং তাদের উত্তর ব্যাখ্যাসহ বিষয়বস্তুসহ আলোচনা করে দেওয়া হলো, যা তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেক মজবুত করে তুলবে। প্রথম প্রশ্ন, মানবদেহে পুরুষ জনন কোষ হলো বা পুরুষ জনন কোষের নাম কি? উত্তর হবে শুক্রাণু। শুক্রাণু বা স্পার্ম হলো মানবদেহের ক্ষুদ্রতম কোষ এবং প্রধানত পুরুষ গ্যামেট বা অন্ডকোষে উৎপন্ন হয় এবং প্রজননে অংশ নেয় এই শুক্রাণু। দ্বিতীয় প্রশ্ন, শুক্রাণু উৎপন্ন হয় কোথায়? উত্তর হবে অন্ডকোষ। অন্ডকোষ বা টেস্টিস পুরুষদের প্রধান জননাঙ্গ। এখানে স্পার্মোটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাণু তৈরি হয়। তৃতীয় প্রশ্ন, পুরুষ জননতন্ত্রে হরমোন নিঃসরণ করে ড্যাশ? উত্তর হবে অন্ডকোষ। অন্ডকোষের লেডিক কোষ বা লেডিক সেল থেকে টেস্টোস্টেরন নামক পুং হরমোন নিঃসৃত হয়। 4 নম্বর প্রশ্ন, পুরুষের প্রধান জনন হরমোন কি? উত্তর হবে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন পুরুষদের গৌণ যৌন বৈশিষ্ট্য যেমন গোঁফ দাড়ি গজানো, গলার স্বর ভারী হওয়া, পেশিবহুল শরীর এবং শুক্রাণু উৎপাদনে প্রধান ভূমিকা পালন করে এই টেস্টোস্টেরন হরমোন। 5 নম্বর প্রশ্ন, ভ্যাসেকটমি হলো ড্যাশ? ভ্যাসেকটমি হলো পুরুষদের স্থায়ী গর্ভনিরোধক প্রক্রিয়া। ভ্যাসেকটমি প্রক্রিয়ায় পুরুষদের শুক্রনালী কেটে বেঁধে দেওয়া হয়, যার ফলে বীর্যের সাথে শুক্রাণু নির্গত হতে পারে না। এই পদ্ধতিকে ভ্যাসেকটমি বলা হয়। 6 নম্বর, শুক্রাণুর পুষ্টি যোগায় কোন কোষ? সাটোরলি কোষ বা সাটোরলি সেল অন্ডকোষের মধ্যে অবস্থান করে এবং বিকাশমান শুক্রাণুকে পুষ্টি প্রদান করে বলে এদের নার্স সেল বলা হয়। সাটোরলি কোষকে নার্স সেলও বলা হয়। স্ত্রী জননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। 7 নম্বর প্রশ্ন, মহিলা জননতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? উত্তর হবে ডিম্বাশয় বা ওভরি। স্ত্রী দেহে প্রধান জনন অঙ্গ হলো ডিম্বাশয় বা ওভরি, কারণ এখান থেকেই ডিম্বাণু বা ফিমেল গ্যামেট এবং প্রয়োজনে স্ত্রী হরমোন তৈরি হয়। 8 নম্বর প্রশ্ন, ডিম্বাণু উৎপন্ন হয় নিম্নের কোথায়? উত্তর হবে ডিম্বাশয়ে। ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিক থেকে একটি নির্দিষ্ট চক্র মেনে পরিণত ডিম্বাণু উৎপন্ন হয়ে নির্গত হয়। 9 নম্বর প্রশ্ন, নারীর মাসিক চক্রের গড় সময়কাল কত? একাধিকবার পরীক্ষায় এসেছে। উত্তরটি হবে 28 দিন। গড়ে 28 দিন অন্তর অন্তর হরমোনের প্রভাবে মহিলাদের জরায়ু ও ডিম্বাশয়ের যে চক্রাকার পরিবর্তন ঘটে তাকে মেনস্ট্রুয়েশন সাইকেল বা মাসিক চক্র বলে। 10 নম্বর প্রশ্ন, মহিলাদের প্রধান জনন হরমোন কোনটি?
উত্তর হবে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন মহিলাদের যৌন বৈশিষ্ট্য বিকাশে সাহায্য করে। এছাড়াও প্রোজেস্টেরনও অন্যতম প্রধান স্ত্রী হরমোন। 11 নম্বর প্রশ্ন, ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গমনের প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়? উত্তর হবে ওভুলেশন। মাসিক চক্রের সাধারণত 14তম দিনে ডিম্বাশয় থেকে পরিণত ডিম্বাণু বেরিয়ে আসে, একে ওভুলেশন বা ডিম্বোৎসর্গ বলে। 12 নম্বর প্রশ্ন, টিউবাল লিগেশন হলো ড্যাশ? উত্তর, নারীর স্থায়ী গর্ভনিরোধক পদ্ধতিকে টিউবাল লিগেশন বলা হয়। টিউবাল লিগেশন অর্থাৎ গর্ভনিরোধ পদ্ধতি। এই শল্য চিকিৎসায় মহিলাদের ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী কেটে বেঁধে দেওয়া হয়, ফলে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন সম্ভব হয় না। 13 নম্বর প্রশ্ন, ডিম্বাণু নির্গমন বা ওভুলেশনের জন্য প্রধানত কোন হরমোন দায়ী? উত্তর হবে LH বা লিউটিনাইজিং হরমোন। পিটুইটারি গ্রন্থি থেকে খরিত LH হরমোনের মাত্রা হঠাৎ বেড়ে গেলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হয়। 14 নম্বর প্রশ্ন, গর্ভাবস্থা বজায় রাখতে কোন হরমোন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর হবে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনকে প্রেগন্যান্সি হরমোন বলা হয় কারণ এটি জরায়ুর প্রাচীরকে পুরু রাখে এবং গর্ভাবস্থা সুরক্ষিত রাখে। 15 নম্বর প্রশ্ন, নিষেক কোথায় ঘটে? উত্তর হবে ডিম্বনালীতে। শুক্রাণু ও ডিম্বাণুর মিলন বা নিষেক বা ফার্টিলাইজেশন মহিলাদের ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীর অ্যাম্পুলা নামক অংশে সম্পন্ন হয়। 16 নম্বর প্রশ্ন, গর্ভধারণ ঘটে কোথায়? উত্তর হবে ডিম্বনালীতে। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের মাধ্যমে গর্ভসঞ্চারের প্রাথমিক সূচনা ডিম্বনালীতেই ঘটে, পরবর্তীতে তা জরায়ুতে গিয়ে রূপিত হয়। 17 নম্বর প্রশ্ন, শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে গঠিত হয় ড্যাশ? উত্তর হবে জাইগোট। নিষিক্ত ডিম্বাণুকে জাইগোট বলে। এটি একটি ডিপ্লয়েড একক কোষ যা বারবার বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করে। জরায়ুর প্রধান কাজ কি? উত্তর হবে ভ্রূণ ধারণ করা। জরায়ু বা ইউট্রাস হলো একটি পেশিবহুল থলি যেখানে নিষেকের পর জাইগোট ভ্রূণে পরিণত হয় এবং শিশুর পূর্ণাঙ্গ বৃদ্ধি ঘটা পর্যন্ত তা নিরাপদে অবস্থান করে। 19 নম্বর প্রশ্ন, জরায়ুর প্রাচীরের ভ্রূণ স্থাপিত হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? উত্তর হবে ইমপ্লান্টেশন। নিষেকের 6 থেকে 7 দিন পর ভ্রূণ ব্লাস্টোসিস দশায় জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে আটকে যায়, একে ইমপ্লান্টেশন বা ভ্রূণ রোপণ বলে। 20 নম্বর প্রশ্ন, গর্ভাবস্থায় ভ্রূণ পুষ্টি পায় কোথায়? উত্তর হবে প্লাসেন্টা থেকে। প্লাসেন্টা বা অমরা মাতৃদেহ এবং ভ্রূণের মধ্যে একটি বিশেষ সংযোগ তৈরি করে যার মাধ্যমে পুষ্টি, অক্সিজেন ও অ্যান্টিবডি ভ্রূণে পৌঁছায়। 21 নম্বর প্রশ্ন, গর্ভধারণকালীন স্বাভাবিক সময় কত? উত্তর হবে 280 দিন। মানবদেহে গর্ভাবস্থার স্বাভাবিক সময়কাল প্রায় 40 সপ্তাহ বা 280 দিন, গড়ে 9 মাস 10 দিন। 22 নম্বর প্রশ্ন, জরায়ুতে ভ্রূণের অঙ্গ গঠনের প্রধান ধাপ? প্রথম 3 মাস। গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারে প্রথম 3 মাস ভ্রূণের হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র সহ বেশিরভাগ গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়ে যায়। 23 নম্বর প্রশ্ন, গর্ভাবস্থায় ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি ও স্বাস্থ্য রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? উত্তর হবে পুষ্টিকর খাদ্য ও ফলিক অ্যাসিড। গর্ভাবস্থায় প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাদ্য মা ও শিশুর সার্বিক সুস্থতার জন্য অপরিহার্য। প্রথম 3 মাস তো এগুলো নিতেই হবে। 24 নম্বর প্রশ্ন, গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের কাজ হলো বা ফলিক অ্যাসিডের কাজ কি? ভ্রূণের স্নায়ু ও মস্তিষ্কের বিকাশ। ফলিক অ্যাসিড বা ভিটামিন B9 অভাবে ভ্রূণের নিউরাল টিউব ডিফেক্ট বা স্নায়বিক ত্রুটি দেখা দিতে পারে, যেমন স্পাইনা বিফিডাও হতে পারে। 25 নম্বর প্রশ্ন, দুধ উৎপাদনের জন্য দায়ী হরমোন কি? উত্তর হবে প্রোল্যাকটিন।
পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত প্রোল্যাক্টিন হরমোন মায়ের স্তন গ্রন্থিতে দুগ্ধ উৎপাদনে উদ্দীপনা জাগায়। 26 নম্বর প্রশ্ন, মানব শিশুর জন্মের পরে প্রথম শ্বাস নেওয়ার কারণ কি? CO2 জমা থাকে তাই। জন্মের পর নাড়ি কাটার ফলে শিশুর রক্তে হঠাৎ কার্বন ডাই অক্সাইড বা CO2-র পরিমাণ বৃদ্ধি পায়, যা মস্তিষ্কের শ্বাসকেন্দ্রকে উদ্দীপ্ত করে এবং শিশু প্রথমবার শ্বাস নেয় বা কেঁদে ওঠে। 27 নম্বর প্রশ্ন, সন্তান প্রসবের সময় জরায়ুর সংকোচন ঘটাতে কোন হরমোন সাহায্য করে? উত্তর হবে অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোন জরায়ুর পেশির তীব্র সংকোচন ঘটিয়ে সন্তান প্রসবে সহায়তা করে। একে বার্থ হরমোনও বলা হয়, অর্থাৎ অক্সিটোসিন হরমোনকে বার্থ হরমোনও বলা হয়। 28 নম্বর প্রশ্ন, মানব শিশুর লিঙ্গ নির্ধারণে অংশ নেয় কোন ক্রোমোজোম? উত্তর হবে Y ক্রোমোজোম। মহিলাদের ক্ষেত্রে XX এবং পুরুষদের ক্ষেত্রে X ও Y উভয় সেক্স ক্রোমোজোম থাকে। পিতার Y ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করলেই পুত্র সন্তান বা XY হয়, অর্থাৎ লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান। 29 নম্বর প্রশ্ন, মানব দেহে নিষেকের জন্য কয়টি ক্রোমোজোম থাকে গ্যামিটে? উত্তর হবে 23টি। মানুষের দেহকোষে 46টি ক্রোমোজোম থাকলেও গ্যামিটে অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণুতে মায়োসিস বিভাজনের ফলে অর্ধেক অর্থাৎ 23টি ক্রোমোজোম থাকে। মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত? 30 নম্বর প্রশ্ন, মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত? উত্তর হবে 22 জোড়া। মানুষের দেহে 23 জোড়া বা 46টি ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া বা 44টি অটোজোম বা দেহজ ক্রোমোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। 31 নম্বর প্রশ্ন, একটি ডিম্বাণু শুধুমাত্র কোন ধরনের সেক্স ক্রোমোজোম বহন করে? উত্তর হবে শুধু X। মহিলাদের সেক্স ক্রোমোজোম দুটি XX প্রকৃতির হয়, তাই তাদের উৎপন্ন প্রতিটি ডিম্বাণু 22টি অটোজোমের সাথে সর্বদা একটি X ক্রোমোজোম বহন করে। 32 নম্বর প্রশ্ন, জেনেটিক ডিসঅর্ডার থেকে সন্তানের সুরক্ষায় কোনটি দরকার? উত্তর হবে জন্মপূর্ব স্ক্রিনিং। জন্মপূর্ব স্ক্রিনিং বা প্রিন্যাটাল স্ক্রিনিং এর মাধ্যমে গর্ভস্থ শিশুর ডাউন সিনড্রোম যেমন থ্যালাসেমিয়ার মতো জিনগত ও জন্মগত ত্রুটিগুলি আগে থেকেই নির্ণয় করা যায়। পঞ্চম পর্বে আছে জনন স্বাস্থ্য ও রোগ। 33 নম্বর প্রশ্ন, বন্ধ্যাত্বের একটি কারণ? হরমোনের ঘাটতি। নারী বা পুরুষের শরীরে জনন হরমোন যেমন FSH, LH, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেনের মাত্রার অসামঞ্জস্যতা দেখা দিলে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বা সন্তান উৎপাদনের অক্ষমতা দেখা দিতে পারে। 34 নম্বর প্রশ্ন, জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধে কার্যকর টিকার উদাহরণ দাও। উত্তর হবে HPV টিকা। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV এর সংক্রমণ ঠেকাতে এই টিকা দেওয়া হয়, যা জরায়ুর মুখের সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকরী। 35 নম্বর প্রশ্ন, জরায়ুর মুখের ক্যান্সার প্রধানত ঘটে HPV সংক্রমণে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মূলত যৌন সংসর্গের মাধ্যমে ছড়ায় এবং মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। 36 নম্বর প্রশ্ন, নারীর প্রজনন স্বাস্থ্য রক্ষায় জরুরি পদক্ষেপটা কি? উত্তর হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য শিক্ষা। মাসিক চক্রের সময় সঠিক স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা মেনে না চললে প্রজননতন্ত্রে মারাত্মক সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে। 37 নম্বর প্রশ্ন, IVF এর সম্পূর্ণ রূপ কি? উত্তর হবে ইনভিট্রো ফার্টিলাইজেশন। ইনভিট্রো ফার্টিলাইজেশন বা IVF বা টেস্ট টিউব বেবি পদ্ধতিতে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর নিষেক ঘটানো হয় এবং ভ্রূণকে জরায়ুতে স্থাপিত করা হয়। এই পদ্ধতিকে IVF বা ইনভিট্রো
ফার্টিলাইজেশন বলে। 38 নম্বর প্রশ্ন, সিফিলিস রোগের জন্য দায়ী জীবাণুর নাম কি? উত্তর হবে ট্রিপোনেমা প্যালিডাম। সিফিলিস একটি মারাত্মক ব্যাকটেরিয়া ঘটিত যৌনবাহিত রোগ, সেক্সুয়াল ট্রানজিট ডিসঅর্ডার, যা ট্রিপোনেমা প্যালিডাম নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়। 39 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি ভাইরাস ঘটিত যৌনবাহিত রোগ? উত্তর হবে এইডস। গনোরিয়া ও সিফিলিস হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কিন্তু এইডস অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনোডিফেন্সি সিনড্রোম হলো HIV নামক ভাইরাস ঘটিত রোগ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। 40 নম্বর প্রশ্ন এবং আজকের সেশনের শেষ প্রশ্ন, অ্যামনিওসেন্টেসিস পদ্ধতি প্রধানত কী কাজে ব্যবহৃত হয়? উত্তর হবে লিঙ্গ নির্ধারণ ও জিনগত ত্রুটি নির্ণয় করতে। গর্ভবতী মায়ের জরায়ু থেকে অ্যামনিওটিক তরল সংগ্রহ করে ভ্রূণের ক্রোমোজোমাল ত্রুটি নির্ণয় করা হয়। এই পদ্ধতির অপব্যবহার করে কন্যা ভ্রূণ হত্যা প্রতিরোধে বর্তমানে ভারতে এর মাধ্যমে লিঙ্গ নির্ধারণ আইনত নিষিদ্ধ। আজকের সেশনে জনন চ্যাপ্টারটি সম্পূর্ণ কভার করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।